বেশিরভাগ মানুষ মনোযোগ পাওয়ার জন্য লড়ে। তারা চায় সবাই তাদের দেখতে পায়, তারা চায় সব সময় পাওয়া যাক, তারা বিশ্বাস করে যত বেশি তারা সামনে আসবে তত বেশি তাদের গুরুত্ব হবে। কিন্তু শৃঙ্খলাবদ্ধ মানুষ এমন করে না। তারা তাদের উপস্থিতিকে রক্ষা করে। তারা একটা জিনিস বোঝে যা অনেকেই চোখে না দেখে যায়। দেখা যাওয়া অস্থায়ী, কিন্তু মনে রাখা হলো আসল শক্তি। কারণ মনোযোগ চলে যায় তোমার চলে যাওয়া মাত্র, কিন্তু যখন মন বারবার তোমার দিকে ফিরে আসে সেটাই প্রভাব। আর মন ধরে রাখে না যা একঘেয়ে, ধরে রাখে যা অনুভূত হয়। অধুরো কি জিনিসের ওজন আছে কি প্রমাণ করার দরকার নাই। স্টোইসিজমে একটা শান্ত নীতিমালা আছে যেটা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। তুমি নিয়ন্ত্রণ করতে পারো না কতবার অন্যরা তোমার কথা ভাববে। তুমি নিয়ন্ত্রণ করো তোমার কাজ, তোমার ধৈর্য, তোমার সময়। আর ওটাই থেকে অন্য সব কিছু আসে। যখন তোমার কথা ভাবতেও ভালো হয়, যখন তোমার উপস্থিতি সচেতন হয়, যখন তুমি আর লক্ষ্য অর্জনের জন্য তাড়া করো না, তখন কিছু একটা বদলায়। তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো আর শুরু করো মানুষের ধারণা গড়ে তোলা, জোর বা চাপ দিয়ে নয়। শোরগোলের মাধ্যমে না, বরং সঙ্গীতের মাধ্যমে শান্ত সচেতন প্রভাব। আর এমন উপস্থিতি আলাদা। এটা মনোযোগের পেছনে দৌড়ায় না, জায়গার জন্য প্রতিযোগিতা করে না, থাকে। মুহূর্ত শেষ হয়ে গেলেও মনে থেকে যায়। কারণ এটা জোর করে মনোযোগ দাবি করে না, বরং চুপচাপ সেটা অর্জন করে। বেশিরভাগ মানুষ মনে করে প্রভাব তৈরি হয় সবসময় উপস্থিত থাকার মাধ্যমে। তারা প্রয়োজনের চেয়ে বেশি থাকে, কথাবার্তা বাড়ায়, দ্রুত সাড়া দেয়, আর নীরবতা এড়িয়ে চলে যেন সেটা তাদের দুর্বল করে। এটা তো মানসিকভাবেই ঠিক মনে হয়। যদি তুমি সবসময় সেখানে থাকো, সবসময় চোখে পড়ে, সবসময় জড়িত থাকে, তাহলে তোমার গুরুত্ব আরও বাড়া উচিত। কিন্তু একটা শান্তিপূর্ণ কিছু ঘটছে যেটা অনেকেই খেয়াল করে না। যত বেশি তুমি উপস্থিত থাকবে তত সহজে মানুষ তোমাকে বুঝবে। আর যত সহজে মানুষ তোমাকে বুঝবে, মনের কাছে তোমাকে ধরে রাখা তত কম শক্তির প্রয়োজন হবে। যেটা কোনো চেষ্টা ছাড়াই হয় সেটাকে খুব কমই মনে রাখা হয়। মনের স্বভাব এমন যে সহজ আর সম্পূর্ণ যেটা তাই টেনে ধরে না। সে বেশি টানে যা অসম্পূর্ণ মনে হয়, যেখানে টানাপোড়েন থাকে, যা আবার একবার নজর দেওয়ার ডাক দেয়। যখন প্রতিটি যোগাযোগ পরিষ্কার হয়, শেষ আর কিছু থাকে না, কোনো ছেঁড়া সুতা নেই, ফিরবার কোনো কারণ নেই। মুহূর্তটা সুন্দরভাবে শেষ হয় আর মনও ঠিক তেমনই চলে যায়। কিন্তু যখন কিছু একটু আগে শেষ হয়, যখন মনে হয় পুরো হয়নি, তখন কিছু একটা বদলে যায়। মস্তিষ্ক বন্ধ হওয়ার সংকেত পায় না, সে বাধাগ্রস্ত হওয়ার সংকেত পায়। আর বাধাগ্রস্ততা তৈরি করে অব্যাহত থাকা। ঠিক এখান থেকেই উপস্থিতি বদলে যেতে শুরু করে। তুমি কতক্ষণ থাকো না কেন, বরং তুমি যাওয়ার পর কি থাকে সেটা গুরুত্বপূর্ণ। যখন তুমি সেই মুহূর্ত থেকে সরো যেটা এখনও জীবন্ত, তখন অন্য মানুষের মন চলতে থাকে। তা তোমার কথা আবার মনে করে, তোমার স্বরভাবকে বোঝার চেষ্টা করে, আর তুমি যা অসম্পূর্ণ রেখে গেছো তা মিটানোর চেষ্টা করে। আর সেটা বুঝতে না পেরে মনের ভেতর সেই কথোপকথন চলতেই থাকে। মনের ভেতর ওই চলাটা অনেক শক্তিশালী, যা তুমি আরও বেশি সময় দিয়ে যোগ করতে পারবে না। কতটা কথা বলা হলো, কখন থামতে হবে সেটা বোঝাটা একটা শিল্প। অধিকাংশ মানুষ সেটা করে না। তারা চায় সব নীরবতা ভরাট করতে, সব চিন্তা ব্যাখ্যা করতে, যেন কিছুই অস্পষ্ট না থাকে। কিন্তু স্পষ্টতা যখন অতিরিক্ত হয়ে যায় তখন তা গভীরতা কমিয়ে দেয়। এটা শুধু বাইরের দিকটা তৃপ্ত করে আর কিছুই পেছনে ফেলে না। আর মস্তিষ্ক আবার ফিরে যায় না যেটা পুরোপুরি সমাধান হয়ে গেছে। এটা ফিরে যায় যেগুলো এখনও জীবন্ত মনে হয়। এটা অস্পষ্ট বা দূরত্বপূর্ণ হওয়ার ব্যাপার না, এটা বোঝার ব্যাপার যে সবকিছু এক্ষণে শেষ করা জরুরি নয়। ছোট একটা আলাপ যখন তা গুরুত্ব বহন করে, দীর্ঘ একটা আলাপের থেকে বেশি প্রভাব ফেলে, যা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। পার্থক্য সময়ের মধ্যে নয়, গাঢ়তার মধ্যে। তুমি কি বলো, কিভাবে বলো, আর কখন থামো, এগুলো মুহূর্তটা কেমন মনে থাকবে সেটা নির্ধারণ করে। যখন তুমি অনুমতি দাও, শেষে ফাঁকা জায়গা রাখলে মনের কাছে কাজ করার কিছু থাকে। আর মন কাজ করার কিছু পেলে তুমি চলে গেলেও অনেক দিন ধরে কাজ চালিয়ে যায়। মন সব সময় মানুষকে সহজ করে বোঝার চেষ্টা করে, প্যাটার্ন খোঁজে, লেবেল দেয় আর দ্রুত সিদ্ধান্ত নেয়, যাতে করে ভাবনা থামিয়ে দিতে পারে। যেই মুহূর্তে কেউ প্রেডিক্টেবল লাগে, মনোযোগ কমে যায়। এটা তাদের বোরিং হওয়ার কারণে নয়, বরং তারা পূর্ণ হওয়ায়, আর বুঝে নেওয়ার কিছু থাকে না। কিন্তু যখন কেউ পুরোপুরি বোঝা যায় না, যখন তাদের প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় না হয়, যখন তাদের আচরণ একটা সোজা পথে চলে না, তখন মন চুয়ে থাকে, মনটা দেখতে থাকে, বিশ্লেষণ করতে থাকে। এটা কাউকে ভুয়া ভাবার ব্যাপার না, এটা হলো সবকিছু একসাথে ফাঁস না করা। বেশিরভাগ মানুষ দ্রুত বোঝাতে চায়, তারা অনেক কিছু ব্যাখ্যা করে ফেলে, দ্রুত প্রতিক্রিয়া দেয়, সবকিছু খুলে ফেলে যেন সম্পর্ক তৈরি হয়। কিন্তু যখন সবকিছু খুব দ্রুত স্পষ্ট হয়ে যায়, তখন আর গভীরভাবে দেখার দরকার পড়ে না, মন চলে যায়। গভীরতা তৈরি হয় স্তরে স্তরে, একটিতে নয়। তৎক্ষণাৎ প্রকাশ, যখন তোমার কিছু অংশ সময়ের সাথে ধীরে ধীরে খুলে আসে, তখন বোঝার প্রক্রিয়া চলে। আর এই প্রক্রিয়াটা মনোযোগকে জেগে রাখে।
একই সাথে বেশি স্পষ্টতা টেনশন কমিয়ে দেয়। যখন কেউ ঠিক জানে তুমি কেমন অনুভব করছো, কিভাবে প্রতিক্রিয়া দেবে, আর তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন, তখন আলাপচারিতা একদম অনুমেয় হয়ে যায়। মন আর চাপ পায় না, আর আগ্রহ কমে যায়। কিন্তু যখন জায়গা থাকে, সবকিছু ঠিকঠাক নির্ধারিত না থাকে, তখন মন নিজেরাই সেই খালি জায়গাটা পূরণ করে। কথাবার্তা আবার মনে পড়ে, অর্থ খুঁজে বেড়ায়, আর সিগন্যাল খোঁজে যেগুলো কখনো পুরোপুরি বোঝানো হয়নি। এটা বিভ্রান্তি না, এটা মনোযোগ। মূল কথা হলো নিয়ন্ত্রণ। আবেগে ওঠাপড়া নয়, বরং ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ। তুমি এতটুকু প্রকাশ করো যেটা সম্পর্ক গড়ে তোলে, কিন্তু এতটুকু নয় যে আর কিছুই আবিষ্কার করার থাকে না। কারণ কেউ যদি মনেই করে নেয় যে সে তোমাকে সম্পূর্ণ বুঝে গেছে, তাহলে সে তোমার কথা ভাবা বন্ধ করে দেয়। আর তারা ভাবা বন্ধ করলে তোমার উপস্থিতি শেষ হয়ে যায়। সবাই তার উন্নতির দিকে টানা পড়েন, যদিও তারা সেটা নিজেরা বুঝতে পারে না। মজার জন্য নয়, সংক্ষেপে, কিন্তু যেটা তাদের ভিতর থেকে তুলে ধরে। যখন কেউ কোনো আলাপচারিতার পর নিজের মন আরও পরিষ্কার, তীক্ষ্ণ, বেশি ফোকাসড অনুভব করে, তখন তোমার উপস্থিতি তাদের উন্নতির সঙ্গে জড়িয়ে যায়। আর মন উন্নতির সাথে জড়িত যে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখে। বেশিরভাগ মানুষ এটা ভুল বোঝে। তারা প্রভাব ফেলতে চায় না, বরং পছন্দ হওয়ার চেষ্টা করে। তারা আরামদায়ক হওয়া, সহজে মেলামেশা করার, ঝামেলা এড়ানোর দিকে মনোযোগ দেয়। কিন্তু আরাম মনকে শিথিল করে, আর মন যা শিথিল করে সেটা খুব কম মনে থাকে। প্রভাব কাজ করে আলাদাভাবে, গতি তৈরি করে, ভিতরে কিছু একটা বদলে দেয়, যদিও সেটা ছোট একটা পরিবর্তনই হোক। সেটা হতে পারে একটা বাক্য, শান্ত একটা প্রতিক্রিয়া, বা এমন একটা দৃষ্টিভঙ্গি যা কারো পরিস্থিতি দেখার ধরন পাল্টে দেয়। এই মুহূর্তগুলো থাকে ধরে। সময়ের সাথে সাথে মানুষ তোমাকে সেই স্পষ্টতা, দিক নির্দেশনা আর নীরব অগ্রগতির অনুভূতির সঙ্গে জুড়ে নিতে শুরু করে। আর একবার সেই সংযোগ গড়ে উঠলে তোমার উপস্থিতির ওজন বাড়ে। এটা শুধু আলাপচারিতার চেয়ে বেশি কিছু হয়, এটা প্রভাব হয়ে ওঠে। একই কথা আবেগগত পার্থক্যের ক্ষেত্রেও প্রযোজ্য। মস্তিষ্ক ধারাবাহিকতাকে মনে রাখে না, এটা পরিবর্তনকে মনে রাখে। যখন তোমার টোন আর এনার্জি সবসময় একই থাকে, মানুষ তা মানিয়ে নিয়ে আর খেয়াল করে না। কিন্তু যখন নিয়ন্ত্রিত ভেরিয়েশন থাকে, যখন তোমার উপস্থিতিতে রেঞ্জ থাকে কিন্তু স্থিরতা হারায় না, তখন কিছু আলাদা ঘটে। একটা শান্ত মানুষ ঠিক সময় একটু বিব্রতা দেখালে নজর কাড়ে। একটা সিরিয়াস মানুষ সূক্ষ্ম হাস্যরস দেখালে মনে থাকার মতো হয়ে ওঠে। এই পরিবর্তনগুলো আবেগের ওঠাপড়া তৈরি করে, আর মস্তিষ্ক সেই ওঠাপড়াগুলো ধরে রাখে। কারণ এগুলো নাটকীয় হবার জন্য নয়, বরং অনুপ্রতিষ্ঠিত হবার জন্য। শেষ সময়টা এমন একটা স্তর তৈরি করে তোমার চারপাশে, যা জীবন্ত লাগে, ফ্ল্যাট নয়। আর যা জীবন্ত লাগে, মস্তিষ্ক সেটাই ফিরে ফিরে আসে। বেশিরভাগ ইন্টারাকশন তাদের প্রভাব হারায় কারণ খারাপ ছিল না, বরং কারণ ওগুলো অনেক সময় ধরে চলেছিল। প্রতিটা মুহূর্তের একটা প্রাকৃতিক চূড়া থাকে, যেখানে শক্তি, মনোযোগ আর আগ্রহ সবচেয়ে বেশি থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই চূড়ার পরেও আটকে থাকে। তারা ইন্টারাকশনটাকে টেনে ধরে যতক্ষণ না তা ম্লান হয়ে যায়। আর মস্তিষ্ক যা মনে রাখে সেটা হচ্ছে চূড়া নয়, বরং ধীরে ধীরে কমে যাওয়া সময়টা। এখন উল্টোটা ভাবো, যখন মুহূর্তটা এখনও তাজা, কথোপকথন এখনও প্রাণবন্ত, তখনই চলে যাওয়া, যখন কিছু না বলা থেকে গেছে। মনের কাছে এটা শেষ হওয়া মনে হয় না, এটা মনে হয় বাধা এসেছে, আর বাধাই ফেরার কারণ হয়। শেষ মুহূর্তটা বারবার মনে পড়ে, সেই অনুভূতিটা ধরে রাখে এবং ভিতরে ভিতরে সম্পর্কটাকে জিয়ে রাখে। একই সঙ্গে মানসিক বোঝা কমানোর সবচেয়ে দ্রুত উপায় হলো সাহায্যের সংকেত দেওয়া। যেই মুহূর্তে তোমার আবেগের অবস্থা কারো প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে, তখন গতি পরিবর্তন। তোমার উপস্থিতি চাপের মতো হয়ে যায়, আর চাপ থেকে সবাই দূরে থাকতে চায়। কিন্তু যখন তোমার অবস্থা স্থির থাকে, যখন মনোযোগ দেওয়া হয় কিন্তু নির্ভরশীল হওয়া হয় না, তখন তোমার উপস্থিতি একদম আলাদা লাগে। এটা মনে হয় নিজে থেকেই নির্বাচিত, আর মানুষ সেই জিনিসের দিকে আকৃষ্ট হয় যা নির্বাচিত, জোর করে নয়। যখন তোমার জীবন মিথস্ক্রিয়ার চেয়ে অনেক বেশি পরিপূর্ণ লাগে, তখন তোমার মনোযোগের মূল্য বাড়ে। এটা হয়ে যায় কিছু দেওয়া, প্রয়োজনীয় কিছু নয়। আর সেটা পরিবর্তন সবকিছু বদলে দেয়। তুমি আর কাউকে তোমাকে ভাবতে বাধ্য করার চেষ্টা করছো না। তুমি এমন একটা উপস্থিতি তৈরি করছো যা স্বাভাবিকভাবেই তাদের মনে থেকে যায়, কোনো জোর জবরদস্তি ছাড়াই, কোনো চাপ ছাড়াই। যদি এই চিন্তার ধারা তোমার সাথে খাপ খায়, তাহলে শুধু শোনা নয়, এটা প্রয়োগ করো, এটা গুরুত্ব সহকারে নাও। আর যদি তুমি এই ধরনের মানসিকতা, এই ধরনের উপস্থিতি গড়ে তুলতে চাও, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবো। এটা যেন একটা অভ্যাস না হয়ে একটা সচেতন পছন্দ হয়। কারণ যা তুমি বারবার ফিরে আসো, সেটাই তোমার চিন্তাভাবনাকে গড়ে তোলে। সঙ্গীত, তুমি কেমন ভাবো, কেমন আচরণ করো, আর শেষ পর্যন্ত তুমি কে হও। সময়ের সাথে সাথে এটা একটা আলাদা ধরনের উপস্থিতি তৈরি করে। এমন একটা উপস্থিতি যা তোমার শারীরিক উপস্থিতির ফ্রিকোয়েন্সি দিয়ে মাপা হয় না, বরং তোমার কারো চিন্তায় কতক্ষণ থাকো সেটাই মাপার বিষয়। তুমি আর শুধু শারীরিক জায়গা দখল করার চেষ্টা করো না, তুমি মানসিক জায়গা দখল করতে শুরু করো। আর সেই মানসিক জায়গা নিয়ন্ত্রণ করে না তুমি কত দাও, বরং তুমি কি রেখে যাও। তুমি যত কম নিজেকে ছড়িয়ে দাও, মস্তিষ্ক ততই নিজেই ভরে নেয়। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা বিশ্বাস করে সম্পর্ক গড়ে ওঠে নিয়মিত যোগাযোগের মাধ্যমে,
কিন্তু নিয়মিত যোগাযোগ অনেক সময় ফলপ্রসূ হয় না। যতবার কিছুই বারবার একইভাবে করা হবে তত কম প্রভাব ফেলে। যা একসময় আকর্ষণীয় মনে হতো সেটা পরিচিত হয়ে যায়, যা পরিচিত সেটা পেছনের জায়গায় চলে যায়, আর পেছনের জায়গায় চলে গেলে সেটা শেষ পর্যন্ত উপেক্ষিত হয়। আর একবার যখন সেই অবস্থা এসে যায় তখন একটা মজার ঘটনা ঘটে। তুমি আর শুধু যোগাযোগের অংশ থাকো না, তুমি হয়ে যাও পেছনে বাজতে থাকা সুরের মতোই মনের একটা অংশ প্রতিফলন করে। মন সবসময় প্যাটার্ন খুঁজে বেড়ায়, সেটা চুপচাপ প্রায় সঙ্গে সঙ্গেই কোনো কষ্ট ছাড়াই করে। কারো সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গেই শুরু করে সাজানো, লেবেল দেওয়া, সহজ করা, বন্ধু ভাবাপন্ন, সংকোচশীল, আত্মবিশ্বাসী, অনুমেয়। এটা তোমাকে গভীরভাবে বোঝার জন্য করে না, বরং তোমার কথা ভাবা বন্ধ করার জন্য করে। কারণ একবার কিছু শ্রেণীবদ্ধ হয়ে গেলে সেটা সহজ হয়ে যায়, আর যা সহজ তার প্রতি মনোযোগ লাগে না। এটা পেছনে মিশে যায়, মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়, আর বাধা ছাড়াই জমে থাকে। এজন্যই বেশিরভাগ মানুষ যারা দয়ালু, মজার বা ভালো ইচ্ছা সম্পন্ন হলেও সহজেই ভুলে যাওয়া যায়। কারণ তাদের কোনো মূল্য কম নয়, বরং তারা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। খুব তাড়াতাড়ি স্পষ্টতা আসলে কৌতূহল মিটিয়ে দেয়, মস্তিষ্ক আর অনুসন্ধান করতে চায় না, আর প্রশ্নও করে না। মনে হয় সব শেষ হয়ে গেছে। আর কিছু শেষ মনে হলে স্বাভাবিকভাবেই মনোযোগ কমে যায়, অবমাননার কারণে নয়, বরং দক্ষতার জন্য। মস্তিষ্ক শক্তি বাঁচানোর জন্য তৈরি। এটা সেই জিনিসের ওপরই মনোযোগ দেয় যা অসম্পূর্ণ, যা এখনও বোঝা বাকি, যা এখনও ব্যাখ্যার অপেক্ষায়। তাই যখন কেউ শুরু থেকেই পুরোপুরি স্পষ্টভাবে নিজের পরিচয় দেয় তখন মনের জন্য আর কিছু ধরা পড়ার থাকে না। সেটা বুঝে ফেলে, নাম ধরে রাখে, আর এগিয়ে যায়। কিন্তু যখন কিছু পুরোপুরি নির্ধারিত না হয় তখন প্রক্রিয়াটা বদলে যায়। যখন তোমার প্রতিক্রিয়া তৎক্ষণাৎ হয় না, যখন তোমার আচরণ একটা কঠোর নিয়ম অনুসরণ করে না, যখন তোমার আবেগগত প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় না হয়ে পরিমাপিত হয়, তখন মন তার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। এটা খোলা থাকে, এটা অবিরত লক্ষ্য করে, এটা সামঞ্জস্য খুঁজতে চায় কিন্তু সহজে শান্ত হয় না। আর এই বন্ধ না হওয়া মনোযোগ তৈরি করে, জোর করে নয়, নাটকীয় নয়, শুধু একটা নীরব চলমান মনোযোগ যা পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকে। এটা ফাঁকা ভাবাবেগ বা অবাধ্যতা নয়, এটা মিশ্র সংকেত পাঠানো বা নিজের প্রকৃতির বিরুদ্ধে কাজ করার ব্যাপার নয়। সেটা অস্থিরতা সৃষ্টি করে, আর অস্থিরতা মানুষকে দূরে ঠেলে দেয়। যা মনোযোগ ধরে রাখে সেটা একটু বেশি সূক্ষ্ম কিছু, সেটা নিয়ন্ত্রণে থাকে। বিভিন্নতা, একটা অনুভূতি যে দেখা যেই জিনিসটার আড়ালে আরও কিছু আছে, কিন্তু সেটা একসাথে সামনে আসে না। এটা বিশৃঙ্খলা আর গভীরতার পার্থক্য। একটাই দূরে ঠেলে দেয় আর অন্যটাই টানে। বেশিরভাগ মানুষ খুব দ্রুত সবকিছু জানায় কারণ তারা ভাবে এতে সম্পর্ক গড়ে ওঠে। তারা তাড়াতাড়ি তাদের ভাবনা শেয়ার করে, খোলাখুলি প্রতিক্রিয়া দেয়, প্রতিটা অনুভূতি প্রকাশ করে যেভাবে আসে। এটা মনে হয় সৎ, আর অনেক দিক থেকে সত্যিও। কিন্তু বেঁধে না রেখে সৎ হওয়া কৌতূহল মেরে দেয়। পুরো ছবি দেখা এমন সময় যখন অন্যজন সেটা বুঝতে পারার সুযোগ পায়নি। আর অনুসন্ধান ছাড়া কোনো বিনিয়োগ হয় না। মস্তিষ্ক আগেই সম্পূর্ণ যা আছে তা নিয়ে কাজ করে না, এটা সেই জিনিসগুলো নিয়ে কাজ করে যা এখনও স্তরবদ্ধ মনে হয়। নিজের কিছু অংশ আটকে রাখা একটা নিঃশব্দ শৃঙ্খলা। এটা কোনো কৌশল নয় কারুকে চালানোর জন্য, বরং নিয়ন্ত্রণের একটা রূপ। তুমি ঠিক করো কি দেখাবে আর কখন দেখাবে। তোমার ব্যক্তিত্বের বিভিন্ন দিক সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশ পায়, একসাথে সবকিছু নয়। এতে গভীরতা তৈরি হয়, কারণ তুমি কিছু লুকানো নয়, বরং তুমি সবকিছু তাড়াহুড়ো করে ফাঁস করছো না। যেখানে সবকিছু একদম চোখের সামনে, সেখানে গভীরতা থাকতে পারে না। স্টোইকরা প্রায় নিয়ন্ত্রণের কথা বলতো, শুধু কাজের ওপর নয়, ভাব প্রকাশের ওপরও। সব ভাবনা বলতে হয় না, সব অনুভূতি দেখাতে হয় না। সংযমেই শক্তি থাকে, মেপে পরিমাপে প্রতিক্রিয়াতেই স্পষ্টতা থাকে। যখন তোমার প্রতিক্রিয়া স্বয়ংক্রিয় হয় না, তখন সেগুলো বেশি ওজনদার হয়। এগুলো মনে হয় সচেতন, আর সচেতনতা একটা বড় ব্যাপার। মনে যা লাগে সেটা খেয়াল রাখে, যদিও পুরোপুরি বুঝতে না পারে কেন। যেমন এপিকটেটাস বলেছিলেন, আমাদের দুটো কান আর একটা মুখ আছে, যাতে আমরা কথা বলার থেকে 2 গুণ বেশি শোনার সুযোগ পাই। যখন তোমার সবকিছু খুব দ্রুতই জানা হয়ে যায় তখন মনের ফিরে আসার কোনো কারণ থাকে না। কিন্তু যখন বিষয়গুলো স্তরবিন্যস্তে হয়, যখন বোঝাপড়া ধীরে ধীরে আসে, তখন সময়ের সঙ্গে সঙ্গে প্রক্রিয়াটা চলতে থাকে। প্রতিটি আলাপচারিতা নতুন যোগ করে, কিছু একটু ভিন্ন, যা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দেয় না। আর যতক্ষণ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, মনোযোগটা সক্রিয় থাকে। এতে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি আর সাধারণ কোনো সহজে বোঝার মতো মানুষ নাও। তুমি এমন একজন হয়ে ওঠো যাকে বুঝতে মনোযোগ দেওয়াই লাগে। জটিলভাবে নয়, এমনভাবে যা প্রকৃত ও বাস্তব মনে হয়, আর একটু দূরে থেকেও।
আর সেই সামান্য দূরত্বটাই মনকে ব্যস্ত রাখে, কিন্তু রাগ বা বিরক্তি তৈরি করে না। অনেক সময় মানুষ মনে করে পছন্দ হওয়া মানে সহজে বোঝা যাওয়া থেকেই আসে, আর এতে আরাম লাগে, কিন্তু মনে থাকার মতো কিছু তৈরি হয় না। মনে থাকার ক্ষমতা আসে গভীরতা থেকে, সেই অনুভূতি থেকে যে যা দেখাচ্ছে তার চেয়ে অনেক কিছু লুকিয়ে আছে। কেউ যখন সেটা অনুভব করে তখন তারা তোমার কথা ভাবতেই থাকে, জোর করে নয়, তাদের মন সেই প্রক্রিয়া শেষ করতে পারেনি। সময়ের সাথে সাথে এটা একটা অভ্যেসে পরিণত হয়, কঠোর নয়, বরং তোমার নিজেকে উপস্থাপনের ধারাবাহিক একটা ধরন। তুমি হঠাৎ করেই ব্যাখ্যা করতে দৌড়াও না, তুমি সবকিছুর প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাও না, তুমি বোঝার জন্য একটা জায়গা দিয়ে দাও। আর সেই জায়গায় মন নিজে থেকেই কাজ শুরু করে। মন আরও কাছ থেকে দেখে, আরও মনোযোগ দিয়ে শোনে, এমন ছোট ছোট জিনিসগুলোর দিকে খেয়াল দেয় যা সাধারণত নজর এড়িয়ে যায়। আর সেই মনোযোগটাই অনেকেই পেতে চায়, কিন্তু অনেক সময় ভুল পথে। তারা চেষ্টা করে সেটা পেতে সবসময় উপস্থিত থেকে বেশি কথা বলে, বেশি চেষ্টা করে, বেশি চোখে পড়ার চেষ্টা করে। কিন্তু মনোযোগ শব্দের পরিমাণ দিয়ে সৃষ্টি হয় না, এটা তৈরি হয় গভীরতার মাধ্যমে, একবারেই পুরোপুরি বোঝা না যাওয়া সেই সূক্ষ্ম টানটান ভাবের মাধ্যমে। যখন তুমি এভাবে চলতে শুরু করো তখন কিছু একটা বদলে যায়। তুমি আর তাড়াতাড়ি সবকিছু সবাইকে দেখানোর চেষ্টা করো না, নিজের ধীরে ধীরে খুঁজে পাওয়ার সুযোগ দাও। আর সেই খুঁজে পাওয়া প্রক্রিয়ায় তোমাকে কারো মনের মধ্যে সেই মুহূর্ত শেষ হওয়ার অনেক পরে পর্যন্ত টিকিয়ে রাখে। এক ধরনের স্পষ্টতা আছে যা বোঝাপড়া গড়ে ওঠে, আর এক ধরনের স্পষ্টতা আছে যা গভীরতা মুছে ফেলে। যখন কেউ ঠিক জানে তুমি কেমন বোধ করছো। সব সময় ঠিক কিভাবে তুমি প্রতিক্রিয়া দেবে, তারা তোমার সঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে, সেই সম্পর্কটা পূর্বানুমানযোগ্য হয়ে ওঠে। আর পূর্বানুমানযোগ্যতা মনকে শান্ত করে, আর মানে খুঁজতে হয় না, আবার কিছু দেখতে বা ভাবতে হয় না। আবেগের হিসেবটা পুরো হয়ে যায়। আর যখন কিছু পুরোপুরি সম্পূর্ণ মনে হয়, মনোযোগ স্বাভাবিকভাবেই কমে যায়। কিন্তু যখন জায়গা থাকে, সবকিছু স্পষ্টভাবে ঠিক না থাকে, তখন প্রক্রিয়াটা বদলে যায়। মন লুপ বন্ধ করে না, সেটা খোলা রাখে, বারবার সেই মুহূর্তগুলোতে ফিরে যায়, কথোপকথনগুলো বারবার স্মরণ করে, ছোট ছোট বিষয়ে মানে খুঁজে বের করে। একটা বিরতি বড় কিছু হয়ে ওঠে, স্বরের সামান্য বদলকে ব্যাখ্যা করার মতো কিছু মনে করে। যেসব কথা পুরোপুরি বলা হয়নি সেগুলো তাদের চেয়ে বেশি গুরুত্ব পেতে শুরু করে যেগুলো বলা হয়েছে। আর বুঝতেই না পারবে, ইন্টারাকশন শেষ হওয়ার পরও সেই মানুষটা তোমার কথাই ভেবে থাকে। এটা বিভ্রান্তি নয়, এটা সন্দেহ বা অস্থিরতা তৈরি করার ব্যাপার নয়। অস্পষ্ট হওয়া আর নিয়ন্ত্রণে থাকা, এদের মধ্যে পরিষ্কার পার্থক্য আছে। অনিশ্চয়তা ড্রিভেন বাই অসঙ্গতি মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু সংযমের মাধ্যমে তৈরি হওয়া ফাঁকা জায়গা মানুষকে টেনে আনে। এটা মনের জন্য এমন কিছু দেয় যার সঙ্গে মন খাপ খায়, কিন্তু হারিয়ে যাওয়ার অনুভূতি দেয় না। এটা হতাশার বদলে কৌতূহল সৃষ্টি করে, আর কৌতূহলই মনোযোগ ধরে রাখে। বেশিরভাগ মানুষ এটা নিয়ে সমস্যায় পড়ে, কারণ তারা চায় সবাই তাদের বুঝুক তাড়াতাড়ি। তারা নিশ্চিত হতে চায় যেন কিছু ভুল বোঝা না হয়। তারা প্রতিটি ভাব, প্রতিটি অনুভূতি, প্রতিটি উদ্দেশ্য স্পষ্ট করতে চায়। এটা ভালো ইচ্ছা থেকেই আসে, কিন্তু এটাও একই সঙ্গে জিনিসটা গভীরতা তৈরি করে। যখন সবকিছু খুব দ্রুত বোঝানো হয়, তখন আবিষ্কারের জন্য কোনো জায়গা থাকে না। আবিষ্কার ছাড়া কেউ কোনো কিছুতে আসক্তি পায় না। কার্ল জাং যেটা বলেছে, সবচেয়ে তীব্র দ্বন্দ্বগুলো যদি পার হয়ে যাও, তাহলে একটা নিরাপত্তা আর শান্তির অনুভূতি থাকে, যা সহজে নড়বড়ে হয় না। কিছু কথা না বলা রাখার মধ্যে একটা শক্তি থাকে, সেটা লুকানোর জন্য নয়, বরং এই বোঝা পারার জন্য যে অর্থ সবসময় সরাসরি বোঝাতে হয় না। কখনো কখনো সেটা আরও শক্তিশালী হয় যখন সেটা পাওয়া গেল। যখন কেউ নিজে থেকেই কোনো সিদ্ধান্তে পৌঁছে, সেটা তাদের মনে অনেকক্ষণ থাকে, টেনে দেওয়া কোনো কিছুর থেকে বেশি। মন সেই জিনিসকেই ভালোবাসে জানিয়ে কাজ করে, আর যখন সেটা তোমাকে বুঝতে কাজ করে, তখন মন তোমাকে টেনে ধরে রাখে। এটার জন্য দরকার নিয়ন্ত্রণ, মানসিক চাপ চাপানো নয়, মানসিক শৃঙ্খলা। তুমি যা অনুভব করো, কিন্তু সবকিছু একবারেই প্রকাশ করো না। আকস্মিকতা আর প্রতিক্রিয়ার মধ্যে একটা ফাঁক রাখো। কখন কথা বলবে আর কখন থামবে সেটা তুমি নিজেই বেছে নাও। সেই ফাঁক যদিও ছোটই হোক, পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে।
তুমি যখন প্রতিক্রিয়াশীল থেকে সচেতন হয়ে ওঠো তখন ইচ্ছা শক্তির গুরুত্ব বাড়ে। ঠিক যেমন একটা উপলব্ধি বলে যে সাহসী সে মুক্ত। এমন মুক্তি জোরে চিৎকার করে না, এটা কোনো মনোযোগ দাবি করে না, এটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে প্রকাশ পায়। বেশি ব্যাখ্যা না দেওয়ার ক্ষমতায়, দ্রুত সব স্পষ্ট করার আগ্রহ না দেখানোর মধ্যে, প্রতিটি নীরবতা পূরণ না করার মধ্য দিয়ে। কারণ নীরবতা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে তা ফাঁকা থাকে না, এটা সক্রিয় থাকে। এটা অন্যকে ভাবার, ব্যাখ্যা করার, যেটা বলা হয়নি সেটার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। সময়ের সাথে সাথে এটা এক আলাদা ধরনের সৃষ্টি করে। অন্তরঙ্গ একটা মুহূর্ত, যা ফ্ল্যাট নয়, স্তরবিন্যস্ত মনে হয়। সবসময় কিছু না বলা থাকে, যা পুরোপুরি প্রকাশ পায়নি, আর সেই অনুভূতিটা মনের সঙ্গে যুক্ত রাখে। দ্রুত সাবধান হয় না, থাকে, কারণ থাকতে ইচ্ছে করে। যা এখনো অসম্পূর্ণ তা সমাধান করতে চায়। তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতেও একটা পরিবর্তন আসে। যখন তুমি সবকিছু তাড়াহুড়ো করে ব্যাখ্যা করতে যায় না, তখন তোমার কথাগুলোর গুরুত্ব বেড়ে যায়। মানুষ বেশি মনোযোগ দিয়ে শোনে, তারা যা বলো সেটাতে খেয়াল দেয়, কিন্তু তুমি যেটা বলো না সেটাও গুরুত্বপূর্ণ। কথার মধ্যে একটা ভারসাম্য থাকে, যেখানে প্রকাশ আর নিয়ন্ত্রণ মিলে এমন একটা গভীরতা তৈরি করে যা জোর করে আসা যায় না। মনে হতে পারে বেশি বললে তোমার কথাটা সবাই বুঝবে, কিন্তু অনেক সময় ঠিক উল্টো হয়। এতে আরেকজনের চিন্তা করার প্রয়োজনই কমে যায়। সবকিছু একসাথে দিয়ে ফেলা হয়, যা পরে ফিরে আসার জন্য কিছু রাখে না। কিন্তু যখন তুমি একটু ফাঁকা জায়গা রাখো, কিছু কথা অস্পষ্ট রেখে যাও, তখন মনের মধ্যে কথোপকথন নিজেই চলতে থাকে। আর এই চলমানটাই আসল। উপস্থিতি তৈরি হয় মুহূর্তের মধ্যে নয়, বরং তার পর যা ঘটে তাতেই। নীরব চিন্তায়, বারবার মনে আসা ভাবনায়, ছোট ছোট জিনিসে যেগুলো সময়ের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক সেখানে প্রভাব গড়ে ওঠে। কারণ শেষ পর্যন্ত পুরোপুরি বোঝানো জিনিসই গিয়ে থাকে না, সেটা যা ভাবনার সুযোগ দেয়, যা একটা ছাপ রেখে যায়, যা মুহূর্তের বাইরে টিকে থাকে। সবাই তাদের উন্নতি করবে এমন কিছুর দিকে আকৃষ্ট হয়, যদিও তারা সেটা সবসময় তৎক্ষণাৎ চিনতে পারে না। এটা সবসময় জোরে বা স্পষ্ট হয় না, এটা হয় প্রায় সূক্ষ্ম। ভাবনার ধরনে একটা ছোট্ট পরিবর্তন, একটু বেশি মনোযোগের যোগ, এমন একটা শান্তি যা আগে ছিল না। এগুলোই মনে স্মৃতিতে থাকে। সেই মজার জিনিসগুলো নয় যা তাড়াতাড়ি মুছে যায়, বরং সেই উপস্থিতি যা কিছু একটা রেখে যায়। কারণ মন শুধু মনোযোগ বিভ্রাট খুঁজে বেড়ায় না, এটা চুপচাপ খোঁজে দিক নির্দেশনার জন্য এমন কিছু যা অগ্রগতির মতো লাগে। বেশিরভাগ মানুষ এটা বুঝতে ভুল করে। তারা ভাবেন সংযোগ শুধু আরাম দিয়ে গড়ে ওঠে। তারা চায় সবাই তাদের সাথে একমত হোক, সহজ হয়ে উঠুক। সারাক্ষণ উপস্থিত থাকা, সবসময় ভালো মেজাজে থাকা, আর এতে সাময়িক একটা অন্তরঙ্গটা তৈরি হতে পারে, কিন্তু সেটা দীর্ঘক্ষণ টিকে থাকে না। আরাম মনের অবস্থা শান্ত করে, এটা সবকিছু নিরাপদ, অনুমেয়, সহজে বোঝার মতো মনে করায়। কিন্তু যেটা সহজে বোঝা যায় সেটাই সহজে ভুলেও যাওয়া যায়। মন সেই জিনিসগুলো ধরে রাখে না যেগুলোতে কোনো চেষ্টা লাগে না। মন ধরে রাখে যেগুলো ভিতর থেকে কিছু একটা পরিবর্তন করে, যদিও সেটা সামান্যই হোক। আর এখান থেকেই পার্থক্যটা দেখতে পাওয়া যায়। যখন কেউ তোমার সঙ্গে কথা বলে একটু বেশি সচেতন, একটু বেশি স্পষ্ট, একটু বেশি মাটির সঙ্গে যুক্তবোধ করে, তখন কিছু একটা বদলায়। তারা তোমাকে কিভাবে দেখে সেটা বদলায়। তুমি আর শুধু তাদের পরিবেশের একটা অংশ থাকো না, তুমি তাদের উন্নতির অংশ হয়ে ওঠো। আর উন্নতি এমন একটা জিনিস যা মনের জন্য অগ্রাধিকার পায়। সেটা বলে দিতে হয় না, মন স্বয়ংক্রিয়ভাবে এর মূল্য দেয়, নিজে থেকেই আবার ফিরে আসে। এর মানে এই নয় যে তোমাকে বারবার শেখাতে, ঠিক করতে বা গাইড করতে হবে। আসলে জোর করে করলে তাদের মধ্যে প্রতিরোধ তৈরি হয়। মানুষ আদেশ শুনে ভালোভাবে প্রতিক্রিয়া দেয় না, তারা যা অনুভব করে তার প্রতিক্রিয়া দেয়। তাই আসল প্রশ্ন হয়ে ওঠে আরও সূক্ষ্ম। তুমি কিছু বলতে বা নিয়ন্ত্রণ করতে চাইলেই না, তোমার উপস্থিতিতে অন্যরা কেমন অনুভব করে। তোমার সঙ্গে কথা বলার পর তারা কি একটু পরিষ্কার মনে করে, নাকি আরও বিভ্রান্ত? তারা কি আরও মনোযোগী হয়, নাকি ছড়ানো ছিটানো লাগে? এই ছোট ছোট পরিবর্তনেই তোমার উপস্থিতি ছাপ গড়ে ওঠে। এক ধরনের প্রভাব থাকে যা শেখানোর চেয়ে উদাহরণের মাধ্যমে আসে। যখন তোমার চিন্তা সুগঠিত হয়, তোমার এনার্জি শান্ত থাকে, আর তোমার কথা থাকে উদ্দেশ্যমূলক, তখন মানুষ সেটা বুঝে ফেলে, তোমার কিছু বোঝাতে না গেলেও। তারা পার্থক্যটা অনুভব করে, আর সময় সাথে সাথে তারা শুরু করে, তারা তোমাকে সেই অনুভূতির সঙ্গে জুড়ে ফেলবে। কারণ তুমি তাদের বলো নাই, বরং অভিজ্ঞতাই সেটা বলে দেয়। যেমন একটা কথা বলে, তোমার জীবনের সুখ তোমার চিন্তার মানের ওপর নির্ভর করে। সেই মান তোমার কথা বলার ধরনে, তোমার প্রতিক্রিয়ায়, তোমার আচরণে স্পষ্ট হয়ে ওঠে। আর কেউ তোমার সাথে যোগাযোগ করলে তারা সেই মানের সংস্পর্শে আসে, যদিও সেটা মাত্র কিছুক্ষণের জন্যই হোক। যদি সেটা বিশৃঙ্খল হয়, তারা সেটা অনুভব করে। যদি সেটা কেন্দ্রীভূত হয়, তারা সেটাও অনুভব করে। আর তারা যা অনুভব করে সেটাই
মনে রেখো, এখান থেকে প্রভাব শুরু হয় সাধারণ পছন্দের জায়গাটা ছাড়িয়ে। পছন্দ হওয়ার কথা সাধারণত সহজে মেনে নেওয়া, সম্মত হওয়া, ঝগড়া এড়িয়ে চলা আর একটা সুন্দর ভাব বজায় রাখার উপর নির্ভর করে। কিন্তু প্রভাব আসে গভীরতা থেকে, এমন একটা মুহূর্ত তৈরি করে যা আলাদা হয়ে থাকে, কড়া বা জোরে না বলে বরং কিছু একটা ভিতর থেকে বদলে দেওয়ার কারণে। সেটা হতে পারে একটা ছোট বাক্য, একটা চাপের মুহূর্তে শান্ত সাড়া, বা এমন দৃষ্টিভঙ্গি যা কারো পরিস্থিতি দেখার ধরন বদলে দেয়। এই মুহূর্তগুলো মনে থাকে, সময়ের সাথে সাথে মানুষ এটা চিনতে শুরু করে। ফারাকটা তারা বোঝে, যদিও সেটা স্পষ্ট করে বলতে পারে না। তারা লক্ষ্য করে তোমার সঙ্গে কথা বলার অনুভূতি অন্যদের সঙ্গে আলাদা, বেশি জোরালো নয় কিন্তু বেশি অর্থবহ। মনে একটা দিশা, স্পষ্টতা আর ধীরে ধীরে সামনের দিকে অগ্রগতি অনুভূত হয়, আর মন নিজে থেকেই সেই অগ্রগতি বোধে ধীরে আসে। সঙ্গে একটা তুলনাও তৈরি হতে থাকে। যখন কেউ এমন এক উপস্থিতি অনুভব করে যা তাকে উন্নত করে, তখন অন্যগুলো তুলনায় কম আকর্ষণীয় লাগা শুরু করে। সেটা তাদের খারাপ হওয়ার কারণে নয়। কিন্তু ওগুলো একই ধরনের গতির অনুভূতি দেয় না। আর একবার মন সেই পার্থক্যটা বুঝে গেলে সে যেটা বেশি দেয়, বেশি স্পষ্টতা, বেশি ফোকাস, বেশি গভীরতা, সেটাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করে। এভাবেই জোর না দিয়ে মূল্য তৈরি হয়। তুমি মনোযোগ চাইছো না, তুমি সেটা ধরে রাখতে চাও না। তোমার উপস্থিতি নিজে থেকেই মনোযোগ আনে, কারণ তুমি এমন কিছু দিচ্ছ যা মন স্বভাবতই খোঁজে। আর যখন কিছু স্বাভাবিকভাবে খোঁজা হয়, তখন সেটা পেতে দৌড়াতে হয় না। মানুষ নিজে থেকেই আকৃষ্ট হয়, কোনো কষ্ট ছাড়াই। মানুষ অনেক সময় ছোট ছোট মুহূর্তগুলোর কম গুরুত্ব দেয়। তারা ভাবে প্রভাব ফেলতে হলে কিছু ড্রামাটিক বা চোখে পড়ার মতো কিছু লাগবে, কিন্তু সেটা খুব কমই হয়। এটা ধীরে ধীরে তৈরি হয়, বারবারের অভিজ্ঞতার মাধ্যমে, যা একটু একটু করে ছাপ ফেলে। সময়ের সাথে সাথে সেই ছাপগুলো জমে যায়, আর যা শুরু হয়েছিল একটা ছোট পরিবর্তন হিসেবে, সেটা একটা স্থায়ী সম্পর্ক হয়ে যায়। তাই ফোকাস বদলে যায়, সবসময় পছন্দ পেতে নয়, বরং সেই মুহূর্তগুলোতে অর্থপূর্ণ হতে। খালি জায়গা পূরণ করা নয়, বরং তাতে কিছু যোগ করা। কারণ শেষ পর্যন্ত মনের কাছে শুধু যা আছে সেটাই গুরুত্বপূর্ণ না, মনের কাছে তা গুরুত্বপূর্ণ যা তার অভিজ্ঞতায় মান যোগ করে। আর একবার সেই মান বুঝে গেলে কিছু গভীর শুরু হয়। শুধু মনোযোগ নয়, সম্মান, শুধু পরিচিতি নয়, তাৎপর্য। আর সেই তাৎপর্যই তোমার উপস্থিতিকে জীবন্ত রাখে, যদিও তুমি আর সেখানে নেই। মস্তিষ্ক সবসময় ফিল্টার করে কি গুরুত্বপূর্ণ আর কি নয়। এটা চুপচাপ, কোনো চেষ্টাই না করে চারপাশের সবকিছুকে কমিয়ে আনে, যে প্যাটার্নগুলো চিনতে পারে আর ভালোভাবে জমা রাখতে পারে। যখন কিছু অনেকদিন একরকম থাকে, তখন সেটা ভবিষ্যৎবাণী করা যায়। আর একবার কিছু ভবিষ্যৎবাণী যোগ্য হয়ে গেলে তার তীব্রতা কমে যায়। সেটা খারাপ হওয়ার কারণে নয়, বরং কারণ সেটা আর বেশি মনোযোগের দরকার হয় না। পরিচিতি ধারগুলো নরম করে দেয়, যা একসময় তীব্র মনে হতো সেটা হয়ে যায় মসৃণ, সহজ, এমন কিছু যা আর চোখে পড়ে না। এ কারণেই ধারাবাহিকতা চরিত্রের ক্ষেত্রে যতই মূল্যবান হোক না কেন, যদি তা সঠিকভাবে সামঞ্জস্য না করা হয়, তাহলে প্রকাশের ক্ষেত্রে সেটা বাধা হয়ে যেতে পারে। তোমার কথা বলার ধরন, তোমার রিয়াকশন, তোমার আবেগের উপস্থিতি যে কোনো পরিস্থিতিতে একদম একই থাকে। মানুষ খুব দ্রুত মানিয়ে নেয়, তারা তোমার ছন্দ শিখে ফেলে, তারা তোমার উত্তর দেওয়ার আগেই সেটা আন্দাজ করতে শুরু করে। আর একবার সেই আন্দাজ শুরু হয়ে গেলে মনটা আগ্রহ হারাতে থাকে। মন আর ভালো করে লক্ষ্য করে না, কারণ মনে হয় পরেরটা কি আসবে সেটা তো আগেই জানা। কিন্তু যখন ভিন্নতা আসে, কিছু একটা বদলে যায়। এটা বিশৃঙ্খলা না, অস্থিরতা না, বরং নিয়ন্ত্রিত পার্থক্য। একটা পরিবর্তন যা ইচ্ছাকৃত, মাটিতে টেকা আর সময় মতো ঘটে। সচেতন থাকা, যখন কেউ যিনি সাধারণত শান্ত, ঠিক সময়ে একটু জোরে অনুভূতি প্রকাশ করেন, তখন সেটা গুরুত্ব বহন করে। এটা ইঙ্গিত দেয় যে কিছু একটা ব্যাপার আছে। আর যখন কেউ যিনি প্রায়ই সিরিয়াস থাকেন, হঠাৎ করে একটু হালকা মুহূর্ত উপভোগ করেন, তখন সেটা খাঁটি লাগে, জোরপূর্বক নয়। এই ছোট ছোট অপ্রত্যাশিত পরিবর্তনগুলো চলাচল তৈরি করে, আর মস্তিষ্ক চলাচল লক্ষ্য করে। মন পরিবর্তনের দিকে আকৃষ্ট হয়, কারণ পরিবর্তন গুরুত্বের সংকেত দেয়। এটা ধারা ভাঙে, এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়াকে বাধা দেয় যা অন্যথায় ঘটত। আর যখন সেই বাধা আসে, মনোযোগ তীব্র হয়, মুহূর্তটা আরও স্পষ্ট, আরও জীবন্ত হয়ে ওঠে। সেটা অন্য সবকিছুর ভেতর হারায় না, সেটা আলাদা করে চোখে পড়ে। আর যেটা চোখে পড়ে সেটাই মনে থাকে। এটার মানে এটা না যে নির্বোধভাবে অপ্রত্যাশিত হতে হবে। ওই রকম অপ্রত্যাশিত হওয়া বিভ্রান্তি সৃষ্টি করে, আর বিভ্রান্তি দূরত্ব বাড়ায়। লক্ষ্য হলো অনিয়মিত হওয়া না, বরং মূল ভিত্তিতে স্থিতিশীল থেকে নানা রকম প্রকাশ করা। তোমার ভিত্তি বদলায় না, কিন্তু তোমার প্রকাশ মানিয়ে নেয়। তুমি মাটি ছুঁয়ে থাকো, তবে সমতল হও না। বর্তমান, কিন্তু বারবার না। এই ভারসাম্যটাই গভীরতা তৈরি করে। বেশিরভাগ মানুষ একটা সীমিত আবেগের পরিসরে কাজ করে। তারা একটাই সুরে কথা বলে, এক ধরনের প্রতিক্রিয়া দেয়, একরকমভাবে মিশে যায়। সেটাই তাদের রুটিন হয়ে যায়। আর সময়ের সাথে সেই রুটিন অদৃশ্য হয়ে যায়। কারণ এটা মূল্যহীন নয়, বরং কারণ এতে বৈচিত্র্য নেই। মন আর এটাকে নতুন কিছু হিসেবে চিনতে পারে না। এটা পেছনের পটভূমিতে মিশে যায়। কিন্তু যখন তোমার উপস্থিতিতে হালকা পরিবর্তন থাকে, তখন অভিজ্ঞতাটা স্তরবদ্ধ হয়। এক মুহূর্ত মনোযোগী আর নিয়ন্ত্রিত লাগে, আরেকটা একটু হালকা উষ্ণতা বা হাস্যরস বহন করে, আর একটা গুরুত্বের সময় তীব্রতা দেখায়। এই পরিবর্তনগুলো অনেকটা নাটকীয় হবার দরকার নেই। আসলে সবচেয়ে কার্যকর পরিবর্তনগুলো প্রায় নীরব হয়, সেগুলো বেশি অনুভূত হয়, চোখে পড়ে না। আর এখানেই তাদের শক্তি। মস্তিষ্ক পরিবর্তনের মুহূর্তগুলোকে একরকম গভীরভাবে স্মরণ করে, একঘেয়েমির চেয়ে।
স্বর বদলে সামান্য একটা টুকরো, যেখানে সাধারণত কথা হয় সেখানে একটা বিরতি, প্রত্যাশার থেকে আলাদা একটা প্রতিক্রিয়া, এসব স্মৃতিতে গাঁথা থাকে। এগুলো আলাপচারিতাকে একটা আকার দেয়। এগুলো না থাকলে সবকিছু মিশে যায়। সাথে তাদের সঙ্গে কিছু মুহূর্ত স্পষ্টভাবে মনে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে একটা প্যাটার্ন তৈরি হয়, যা একদম অপ্রেডিক্টেবল না, আবার পুরোটা র্যান্ডামও না। এটা স্বাভাবিক লাগে, কিন্তু খুব স্পষ্ট নয়। মানুষ লক্ষ্য করতে শুরু করে যে তোমার সঙ্গে যোগাযোগ ফ্ল্যাট নয়, এতে একটা গতি থাকে, এতে সূক্ষ্ম ভ্যারিয়েশন থাকে, আর সেই ভ্যারিয়েশন মনকে ব্যস্ত রাখে কিন্তু ওভারওয়েলম করে না। এর একটা আবেগগত প্রভাবও থাকে। যখন উষ্ণতা বা মনোযোগ নিয়মিত থাকে তখন সেটা স্বয়ংক্রিয় মনে হতে পারে, তখন তার প্রভাব কমে যায়। কিন্তু এটা তখনই দেখা যায় যখন তা অর্থপূর্ণ মুহূর্তগুলোতে প্রকাশ পায়, ধারাবাহিকভাবে নয়। তখন এর গুরুত্ব বেশি মনে হয়। এটা মনে হয় অর্জিত, আর যা অর্জিত মনে হয় সেটা বেশি মনে রাখা হয় তুলনায় যা সবসময় ফ্রিতে দেওয়া হয়। এটা কোনো কৌশলগত গোপনীয়তার ব্যাপার নয়, এটা বোঝার ব্যাপার যে মূল্য সৃষ্টি হয় না সবসময় কিছু দেওয়ার মাধ্যমে, বরং সচেতনভাবেই প্রকাশ করার মাধ্যমে। যখন সবকিছু সবসময় উপলব্ধ থাকে তখন কিছুই আলাদা করে চোখে পড়ে না, কিন্তু যখন একটা ছন্দ থাকে, যখন উপস্থিতির মুহূর্তগুলো থাকে এবং তারপর থাকে সংযম থাকলে অভিজ্ঞতাটা আরও মজার হয়ে ওঠে। মনের ভাবনাগুলো পুরোপুরি আন্দাজ করতে পারে না, কিন্তু আগাম অনুমান করতে শুরু করে। মন একগুয়ে অনুমানে আটকে থাকে না, তাই সতর্ক থাকে। আর এই সতর্কতাই তোমার উপস্থিতিকে কারো চিন্তায় জীবন্ত রাখে, কারণ তুমি বেশি কিছু করছো বলে নয়, বরং তোমার কাজের গুরুত্ব বেশি বলে। তাই পরিবর্তনটা ফ্রিক হলেও গভীর। তুমি আর একরকম আবেগে আটকে থাকো না, তুমি স্থিতিশীলতার মধ্যে বৈচিত্র্য তৈরি করছো। তুমি ভিন্ন ভিন্ন কিছু আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছ। তোমার উপস্থিতির এমন দিকগুলো দেখাও যাতে সেগুলো ঠিক সময়ে ঠিকভাবে প্রকাশ পায়, আর সেটা করে তুমি মনের কাছে এমন কিছু দাও যা ও অবজ্ঞা করতে পারে না। কারণ শেষ পর্যন্ত শুধু ধারাবাহিকতা নয় যা স্মরণীয়তা তৈরি করে, ধারাবাহিকতার ভেতরেই যে পার্থক্যটা থাকে সেটাই, সেই মুহূর্তগুলো যা প্যাটার্ন ভেঙে দেয় ঠিক পরিমাণে, যাতে সেটা লক্ষ্য করা যায়, মনে রাখা যায়, আর টিকে থাকে। বেশিরভাগ মানুষ অনেকক্ষণ থাকে, সেটা সচেতনতার অভাবের জন্য নয়, বরং তারা সংযোগ হারানোর ভয়। তারা মুহূর্তটাকে ধরে রাখতে চায়, যাতে আরেকটু টান দাও, একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করো। শুরুতে তো মনে হয় কোনো ক্ষতি নেই, এক বাক্য আর এক ব্যাখ্যা, আর একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা, যেই শক্তিটা ধীরে ধীরে ফুরিয়ে আসছে। কিন্তু মুহূর্তটা চূড়ান্ত জায়গায় থেমে থাকে না, আস্তে আস্তে চুপচাপ প্রায় অজান্তেই কমে যায়। আর যখন কথোপকথন শেষ হয় তখন তার সবচেয়ে শক্তিশালী অংশটা ইতিমধ্যেই চলে গেছে। মন পুরো সময়টা সমানভাবে মনে রাখে না, এটা সংক্ষেপ করে দেয়, সরল করে দেয়। শুধু সেই আবেগগত উঁচু জায়গাটা মনে রাখে, আর শেষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিটা সব সেকেন্ডারি হয়ে যায়। তাই যখন কোনো মুহূর্ত তার সেরাটা পেরিয়ে যায় আর একটা সাধারণ ফ্ল্যাট মোড়ে শেষ হয়, তখন সেই স্মৃতি দুর্বল হয়ে পড়ে, কারণ মুহূর্তটার নিজের কোনো কমতি ছিল না, বরং সে যা তার সেরা অবস্থায় ধরে রাখা হয়নি। এটার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, যেখানে সচেতনতা লাগে আর একটু ধৈর্য। মুহূর্তটা ফিকে হয়ে যাওয়া পর্যন্ত ধরে রাখার বদলে তখনই ছেড়ে দেওয়া উচিত যখন মুহূর্তটা এখনও জীবন্ত থাকে, যখন সেই আদান প্রদানে এখনও শক্তি থাকে, যখন এখনও কিছু না বলা থেকে যায়। এটা একদম আলাদা ধরনের শেষ তৈরি করে, পুরোপুরি শেষ মনে হয় না, যেন মাঝখানে থেমে গেছে। আর সেই থেমে যাওয়া মনের উপর একটা শক্তিশালী প্রভাব ফেলে। যখন কিছু শেষ হয় আগে যা তা শেষ হয়েছে মনে হয়, তখন মস্তিষ্ক সেটা বন্ধ করে না, খোলা রেখে দেয়। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তগুলো আবার মনে করে, চেষ্টা করেই নয়, স্বভাবতই। যা অসম্পূর্ণ ছিল তা চালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই অনুভূতিতে ফিরে যায়, সেই সুরে, সেই ছোট ছোট খুঁটিনাটি জায়গাগুলো যেগুলো তখন শিখর অবস্থায় ছিল। আর এভাবে করলে মুহূর্তটার বাইরেও সম্পর্কটা টেকে। বেশিরভাগ মানুষ এখানেই ভুল বোঝে সংযোগকে। তারা ভাবে সময় যত বেশি কাটাবেন, কথা যত বেশি বলবেন, তত বেশি সংযোগ গড়ে উঠবে। কিন্তু সংযোগ বাড়ে না বেশি সময় ধরে থাকার মাধ্যমে। সংযোগ বাড়ে তখন যখন মুহূর্তটার মান বজায় রাখা হয়, আর এমনভাবে শেষ করা হয় যা কিছু একটা রেখে যায়। সঠিক সময়ে বিদায় নেওয়ার একটা সূক্ষ্ম সংকেত থাকে। এটা দেখায় যে তোমার কাজগুলো হঠাৎ করেই হয় না। তুমি মুহূর্তে আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া দেখাও না, তুমি ঠিক করো কখন একটু দূরে সরে দাঁড়াবে। সেই সিদ্ধান্তই দখলদারিত্ব দেখায়। আর দখলদারিত্ব যদিও নীরব থাকে, তবুও তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটা একটা স্বাধীনতার অনুভূতি দেয়, যা বোঝায় তোমার উপস্থিতি মুহূর্ত দ্বারা নয়, তোমার নিজের সচেতনতা দ্বারা গঠিত। একজনের মত অনুযায়ী দারিদ্র্য হয় না যার কাছে কম আছে, বরং হয় যার বেশি চাওয়া থাকে। সেই চাওয়া অনেক সময় ছোট ছোটভাবে প্রকাশ পায়, যেমন যেতে না পারা, শীর্ষ মুহূর্তটা, আরও সময় চাই, আরও যোগাযোগ চাই, আরও কিছু চলতে থাকুক এই ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছে প্রভাবটাকে দুর্বল করে দেয়। যেটা সংরক্ষণ করা উচিত ছিল সেটা টেনে বাড়িয়ে ফেলা হয়। যখন তুমি ভিন্নভাবে আচরণ করতে শুরু করো, কিছু একটা বদলে যায়, আর তুমি আর প্রতিটা মুহূর্ত শেষ করে দেওয়ার দরকার মনে করো না। তোমার মনে হয় একটু অসম্পূর্ণই থাকুক, আর সেই অসম্পূর্ণতাই তার শক্তি হয়ে ওঠে। এটা মনের কাছে এমন কিছু রাখে যেটার কাছে ফিরে যাওয়া যায়, যা আবার বাজিয়ে শোনা যায়, কিছু যা পুরোপুরি শেষ মনে হয় না। আর আছে একটা সুর
শুরু হয়, গড়ে ওঠে। যোগাযোগগুলো ছোট হয় কিন্তু আরও স্পষ্ট, আরও উদ্দেশ্যমূলক হয়। এগুলোর একটা শুরু, একটা উত্থান আর একটা শেষ থাকে, যা ইচ্ছেকৃত মনে হয়, আকস্মিক নয়। আর সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তোমার সঙ্গে সময় কাটানো আলাদা লাগে। তাড়াহুড়ো নেই, দূরত্ব নেই, কিন্তু সীমাবদ্ধতা আছে, মনোযোগী, সম্পূর্ণ, এমনভাবে যে দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। এটা প্রত্যাশা তৈরি করে, কারণ তুমি দূরত্ব তৈরি করছো না, বরং অভিজ্ঞতাটাকে সংরক্ষণ করছো। যখন কিছু তার শিখরে পৌঁছলে মনের কাছে আর কোনো আরাম লাগে না, বরং মনে হয় এটা একটা চলমান প্রক্রিয়া, পরবর্তী মুহূর্তটার অপেক্ষা করতে থাকে, শুধু অভ্যেসের জন্য নয়, সত্যিকারের আগ্রহের জন্য। কারণ শেষ মুহূর্তটা মুছে যায়নি, সেটা জীবন্ত থাকে। বেশিরভাগ মানুষ এই পর্যায়ে পৌঁছায় না, কারণ তারা মুহূর্তটাকে ধরে রাখার চেষ্টায় থাকে, গড়ে তোলার বদলে। তারা প্রবাহের প্রতিক্রিয়া দেয়, গাইড করার বদলে। কিন্তু একবার তুমি এই প্যাটার্ন বুঝতে পারলে সেটা সামলানো সহজ হয়ে যায়। তুমি দেখতে শুরু করো কখন এনার্জি বদলাতে শুরু করছে, কখন শিখর হচ্ছে। যখন পৌঁছে গেছো আর থাকবার বদলে এক পা পেছনে বসো। সেই পেছনে যাওয়া হারানো না, বরং রক্ষা করা। এটা মিথস্ক্রিয়ার সবচেয়ে শক্তিশালী অংশকে রক্ষা করে আর এগুলোকে সামনে নিয়ে যেতে দেয়। এটা একটা মুহূর্তকে এমন কিছুতে পরিণত করে যা শেষ হবার পরও মনের মধ্যে টিকে থাকে। তাই মনোযোগ আরও স্পষ্ট হয়। মিথস্ক্রিয়া কতক্ষণ চলল না, বরং কিভাবে শেষ হলো সেটা জরুরি। কত কথা বলল না, বরং কি রেখে গেল সেটা গুরুত্বপূর্ণ। কারণ শেষমেশ মন সময় ধরে রাখে না, মন ধরে রাখে তীব্রতা। আর সেই তীব্রতা সঠিক মুহূর্তে সংরক্ষণ করলে তা ম্লান হয় না, সেটাই থেকে যায়। উপস্থিতি হারানোর সবচেয়ে দ্রুত উপায় হলো সেটাকে জরুরি মনে করানো। যেই মুহূর্তে তোমার মনোযোগের সঙ্গে প্রয়োজন জড়ায়, কিছু একটা বদলে যায় যা চোখে ধরা পড়ে না, কিন্তু অনুভব করা যায় সহজেই। সেটা ভারী হয়ে যায়, কম স্বচ্ছন্দ হয়, কম মাটির সাথে জড়িত লাগে। এটা আর একটা পছন্দ মনে হয় না, বরং একটা বাধ্যবাধকতা মনে হতে থাকে। মানুষ সেই বাধ্যবাধকতা থেকে দূরে সরে যায়। তারা সেটা ইচ্ছে করেই করে না, কিন্তু মন স্বাভাবিকভাবেই চাপের বিরুদ্ধে প্রতিরোধ করে। সেটা খোঁজে কি যেন হালকা লাগে, কি যেন নিজের ইচ্ছে মতো লাগে, কি যেন কোনো প্রত্যাশা ছাড়া মুক্ত লাগে। এটাই যেখানে বেশিরভাগ মানুষ অজান্তেই নিজের প্রভাব কমিয়ে ফেলে। তারা ছোট ছোট জিনিসে নিশ্চয়তা খোঁজে, একটু দ্রুত উত্তর, একটু পরিষ্কার সংকেত, একটা নিশ্চিতকরণ যে তারা গুরুত্বপূর্ণ। এটা মনে হয় ক্ষতিকর নয়, এমনকি মানবিকও, কিন্তু এর নিচে একটা নিঃশব্দ নির্ভরতা গড়ে ওঠে। তাদের মানসিক অবস্থা অন্যদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে বদলে যেতে শুরু করে। যখন মনোযোগ দেওয়া হয় তারা স্থির মনে করে, যখন তা বিলম্বিত হয় বা কমে তারা অস্থির লাগে। আর তাই অস্থিরতা নিজের মধ্যেই মিশে যায়। উপস্থিতি যখন চাহিদার প্রভাব পড়ে, ওর স্বভাব বদলে যায়। আর সেটা আর মুহূর্তকে সাজানোর কিছু থাকে না, বরং মুহূর্ত থেকে কিছু চায়। আর সেই পরিবর্তন যদিও হালকা, অনুভূত হয়। ইন্টারঅ্যাকশন আর ভারসাম্যপূর্ণ লাগে না, একটু টিল্টেড লাগে। বড় ড্রামাটিক না হলেও অন্যজন সেটা বুঝতে পারে। আর একবার সেটা বুঝে গেলে মনোযোগ ধীরে ধীরে সরে যায়, না প্রত্যাখ্যান থেকে, বরং স্বভাবগতভাবেই। কিন্তু যখন তোমার অবস্থা অটুট থাকে, আর তখন একদম অন্যরকম কিছু ঘটে। তোমার মনোযোগ যেটা ছিল সেটাই রয়ে যায়। তোমার আগ্রহ এখনও সত্যি, কিন্তু সেটা আর কোনো ফলাফল বা প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে না, নিজের মতোই থাকে। আর সেই স্বাধীনতা একটা জায়গা তৈরি করে, এমন একটা জায়গা যা আলাপচারিতাকে শ্বাস নিতে দেয়, এমন একটা জায়গা যা চাপ কমায়। আর সেই জায়গায় তোমার উপস্থিতি হালকা লাগে, বেশি স্বাভাবিক, বেশি মাটির সংস্পর্শে। যেমন সেনেকা একবার লিখেছিলেন যে তার কাছে যা আছে তাতে সন্তুষ্ট, সে ধনী। মুহূর্তের কাছ থেকে কোনো প্রমাণ পাওয়ার দরকার না থাকা একটা আলাদা ধরনের শক্তি আছে। যখন তোমার স্থিরতার অনুভূতি কারোর প্রতিক্রিয়ার ওপর ওঠানামা করে না, তখন তোমার উপস্থিতি একটা গভীরভাবে ধারণিক হয়ে ওঠে। সেটা একদম প্রেডিক্টেবল না, কিন্তু মাটির মতো স্থির। তুমি নিজেকে বদলাও না আলাপচারিতা টিকিয়ে রাখতে, তুমি শুধু অংশগ্রহণ করো। আর এই পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। যেমন কেউ একবার বলেছে, নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারা মানুষ কখনোই স্বাধীন নয়। এই দক্ষতা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে তখন যখন অন্যের ওপর নির্ভরশীলতা দেখা দিতে পারে কিন্তু দেখা দেয় না, যখন মনোযোগ দেওয়া হয় কিন্তু তা ধরে রাখার চেষ্টা করা হয় না, যখন সম্পৃক্ততা থাকে কিন্তু স্বীকৃতির আশায় আবদ্ধ নয়। এটা এক ধরনের নীরব নিয়ন্ত্রণ, অন্যদের ওপর নয়, নিজের প্রতিক্রিয়ার ওপর। যখন মানুষ এটা অনুভব করে, যদিও তারা ঠিক বোঝাতে পারে না, তারা আলাদাভাবে প্রতিক্রিয়া দেখায়। তোমার উপস্থিতি নিজেই সম্পূর্ণ। তারা অনুভব করে না যে তুমি তাদের থেকে কিছু চাও, আর সেই কারণেই তাদের সাথে যোগাযোগ করা সহজ হয়ে ওঠে। কোনো চাপ নেই নির্দিষ্টভাবে প্রতিক্রিয়া জানাতে, কোনো প্রত্যাশা নেই নির্দিষ্ট সম্পর্ক বজায় রাখতে। এই আলাপ স্বেচ্ছামূলক মনে হয়, আর স্বেচ্ছামূলক যা মনে হয় সেটা বাধ্যতামূলক জিনিসের চেয়ে বেশি আকর্ষণীয়। এটার সঙ্গে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনও ঘটে।
যখন তোমার জীবন ওই আলাপের বাইরে অনেক পূর্ণ মনে হয়, যখন তোমার মন পুরোপুরি অন্য ব্যক্তির ওপর কেন্দ্রীভূত থাকে না, তখন তোমার মনোযোগ বেছে নেওয়া মনে হয় সেটা ইচ্ছে মতো দেওয়া, বাধ্যবাধকতায় নয়। আর সেই বাছাই করা মনোযোগ আরও বেড়ে যায়। মূল্য পাওয়া যায় কারণ তুমি কম দিচ্ছ না, বরং কারণ তুমি অতিরিক্ত যাচ্ছ না। বেশিরভাগ মানুষ বেশি সময়, বেশি শক্তি, বেশি মনোযোগ দিয়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এটা প্রায় উল্টো ফল দেয়। এটা পছন্দ করার স্বাধীনতা কেড়ে নেয়। ইন্টারঅ্যাকশনটা স্বয়ংক্রিয় মনে হয়, আর যখন কিছু স্বয়ংক্রিয় মনে হয় তখন তার গুরুত্ব কমে যায়। কিন্তু যখন তোমার মনোযোগ সঠিক ভারসাম্যে থাকে, অন্য প্রাধান্যগুলোর সঙ্গেই মিল রেখে থাকে, তখন সেটা ইচ্ছেকৃত মনে হয়, আর ইচ্ছেকৃততা থাকে ভারী অর্থপূর্ণ। এটার মানে দূরে সরে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, এর মানে হলো নিজের ভিতর একটা স্থিরতা রাখা, যা সরাসরি ওই সম্পর্কের ওপর নির্ভর করে না। তুমি সেখানে আছো কিন্তু নির্ভরশীল নও, তুমি জড়িত আছো কিন্তু আটকে পড়নি। এই সমতা একটা আলাদা রকম সংযোগ তৈরি করে, যা দরকারের কারণে নয়, বরং নিজের ইচ্ছের কারণে হয়। সময়ের সাথে সাথে এটা চোখে পড়ে না, কিন্তু অনুভবে বোঝা যায়। একটা স্বস্তির অনুভূতি থাকে, চাপ থাকে না, একটা স্বাভাবিক প্রবাহ থাকে যা জোর করে করা মনে হয় না। আর কারণ, মানুষ বেশি আগ্রহী হয়ে ওই দিকে এগোতে চায়, কারণ তাদের টানা হচ্ছে না, বরং কারো কিছু ঠেলে দিচ্ছে না। এতে আরও একটা গভীর প্রভাব থাকে। যখন কেউ বুঝতে পারে যে তোমার উপস্থিতি তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, তখন তারা তাদের মনোযোগ বদলাতে শুরু করে। তারা যোগাযোগ চালিয়ে যাওয়ার দায়িত্ব নিতে গিয়ে চাপ অনুভব করার বদলে কৌতূহলী হয়ে ওঠে। তারা ভাবতে শুরু করে তারা তোমার জীবনে কোথায় জায়গা পায়, তোমার জীবনে তারা কোথায় জায়গা পায় না নিয়ে নয়। আর এই মনোযোগের বদল স্বাভাবিকভাবেই তাদের ফোকাস বাড়িয়ে দেয়। এখানেই উপস্থিতি এমন একটা জিনিস হয়ে ওঠে যেটা খোঁজেই পাওয়া যায়, চাওয়ার বিষয় নয়। এটা কোনো স্বীকৃতি চায় না, নিশ্চয়তা চায় না, নিজের মতোই থাকে, স্থির আর নিয়ন্ত্রিত। আর এজন্যই এটাকে মূল্যায়ন করা সহজ হয়, কারণ এটা গুরুত্ব দাবি করে না, বরং গুরুত্বের ওপর নির্ভর করে না। তাই ফোকাস বদলায়, কাউকে তোমার কথা ভাবানোর চেষ্টা করার বদলে সেই চাহিদাটা দূর করার, যেটা তোমার উপস্থিতিকে দুর্বল করে। যখন সেই চাহিদাটা চলে যায়, তখন যা থাকে সেটা অনেক বেশি শক্তিশালী, একটা উপস্থিতি যা মাটির সঙ্গে জোড়া লাগানো, ইচ্ছাকৃত, আর কোনো চাপ থেকে মুক্ত। আর এমন উপস্থিতি মনোযোগের পেছনে ছুটে বেড়ায় না, এটা মনোযোগকে স্বাভাবিকভাবেই আসতে দেয়, কারণ এটা মনে হয় একটা পছন্দ, বাধ্যবাধকতা নয়। শেষ পর্যন্ত সব জায়গায় থাকার ব্যাপার ছিল না, এটা ছিল সঠিকভাবে স্মরণীয় হওয়া, শান্তভাবে, জোর না দিয়ে, পিছু না ঘুরে। এমন একটা উপস্থিতি যা থেকে যায়, কারণ এতে থাকে ওজন, নিয়ন্ত্রণ আর উদ্দেশ্য। যদি এমন চিন্তা তোমার সঙ্গে থেকে যায়, তাহলে এখানেই শেষ হতে দিও না, পরবর্তী ধাপটা বেছে নাও।